সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার মনে হয় সম্ভবত 13। তো 13 নম্বরে আমরা যাব হচ্ছে জ্যোতিষের গুরুত্ব। কত? 14 আজকে 14। ও 14ই লিখেছি, যা হোক 14। তো 14-এ আমরা যাব হোরা জ্যোতিষের গুরুত্ব। তো হোরা জ্যোতিষের গুরুত্ব জানার আগে আমাদের একটু জানতে হবে যে হোরা তো আমরা জানি যে অহরাত্র, অহ অর্থ দিন আর রাত্র অর্থ রাত্র। যেমন ধরেন আমরা এত যাবৎ শিখেছি যে জ্যোতিষের মাদার অ্যাস্ট্রোলজি, যেটা অ্যাস্ট্রোলজি আমরা শিখেছি, তাছাড়া ধরেন পামিস্ট্রি শিখেছি, নিউমারোলজির নাম শুনেছি, তারপরে ধরেন কেপির নাম শুনেছি আমরা, যদিও কৃষ্ণমূর্তিতে এখনো যাইনি, তবে যাওয়ার ইচ্ছা আছে। তারপরে ধরেন বাস্তু জ্যোতিষ, এটা আমরা শুনেছি নাম। এমনকি হোরা একটি জ্যোতিষ, সেটি হচ্ছে অহরাত্র বা মুহূর্ত জ্যোতিষ যেটা বলে, যেটি সময় থেকে নির্ণয় করা হয়। যেমন এই সময় থেকে একটি জিনিস বলা হয়, যেমন কথার স্বর, ধ্বনিত জ্যোতিষ নামেও কিন্তু জ্যোতিষ আছে, যে একটি মানুষ এসে কি বলল, প্রথম কি বলল। অনেকে বলবে যে জ্যোতিষবাবু কেমন আছেন, কেউ বলবে স্যার কেমন আছেন, বা যে কোনো একটা কথা বলল, সে কথার থেকে, কথার ধ্বনি থেকে বা ওই স্বর থেকে বিশেষ করে আমরা জ্যোতিষের একটা সূত্রপাত করি, সেটিও কিন্তু ওই নিউমারোলজি এবং এই হোরারি জ্যোতিষ। তাছাড়া ধরুন প্রশ্নলগ্ন, আমরা জানি প্রশ্ন জ্যোতিষ, ওই যে বিভিন্ন জিনিস চুরি ডাকাতি বা বিভিন্ন জিনিস হারানো যাওয়া, মানে বিভিন্ন প্রশ্ন করা, বা আমার কর্ম হবে কিনা, ব্যবসা হবে কিনা, এই কর্ম এই ব্যবসা হবে কিনা, এইরকম। যেমন এই জায়গায় আমরা কিছু কিছু জায়গায় ভুল করি। যেমন ধরেন আমরা যখন বলি, ক্লাস অবশ্য আগে হয়েছে, যে লোকটি ডাক্তার হবে, তো ডাক্তারটা কোন ডাক্তার হবে। যেমন ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার কোন ইঞ্জিনিয়ার হবে, সে কি বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের তো অনেকগুলো ধাপ রয়েছে। যেমন আকাশ ইঞ্জিনিয়ার, যেটাকে আমরা অ্যারোনটিক্যাল বলি, যেটা আমরা নৌপথের যে ইঞ্জিনিয়ার, তাকে আমরা মেরিন বলি। তো এইরকম যে কোন সূত্র পড়লে মানে কোন যোগে মেরিন হবে, কোন যোগে অ্যারোনটিক্যাল বা আকাশ জ্যোতিষ হবে, বা ওই বিশেষ করে ইঞ্জিনিয়ার হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা আলাদা করে অনুধাবন যদি করি আমরা বের করতে পারি। আমরা ক্লাস করেছি, কিন্তু অনুধাবন করলে বের করতে পারি। যেমন দেখা যাচ্ছে হয়তো ওই যে কি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, বা ধরুন আপনার এই যে ডিজাইন যেগুলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্টের মধ্যে কত রকম ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে কেউ বাড়িঘর নিয়ে করছে, কেউ দেখা যাচ্ছে সিনেমার শুটিং টুটিং এইসব ডিজাইন এইগুলো করছে, কেউ দেখা যাচ্ছে ওই ফটোগ্রাফ, মানে যেগুলো, এগুলো তো সবই আর্কিটেক্টের মধ্যে পড়ে। কিন্তু তার মধ্যে ওই গ্রহকে আমরা আলাদা করার জন্য আমরা কিন্তু এটা পারি না। তো বর্তমান যুগে যত যুগ আগাচ্ছে তত কিন্তু এই সাবজেক্ট আরও ভাগ ভাগ করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? যে যাতে সেই সাবজেক্টে পড়াশোনা করে মানুষ সেই কর্মে আসে। এটি আমি বারবার করে বলেছি যে ধরেন আমরা যদি একটু নিম্ন বর্ণের কাজও করি, ধরেন আমরা মনে করি যে মুসির কাজ মানে ছোট কাজ, আমি এটাকে ছোট কখনোই মনে করি না। কারণ এক সময় আমি মুসির ব্যবসা দিয়ে আমি নিজেই মুসির ব্যবসা করতাম, মানে জুতার ব্যবসা। তো ধরেন এখন আমার ভাইরাই করে, তো সেটি আমার কিন্তু একটা পূর্ব ব্যবসার মধ্যে, বিজনেসের মধ্যে পড়ে। তো ধরেন সেইখানে গিয়ে বসতে বা দোকানে বেচা কেনা করতে, বা ধরুন মানুষের পায়ে হাত দিয়ে জুতা পরিয়ে দিতে হয়তো অনেক সময় অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু মনে করা নয়, এটি ব্যবসা, এটি কোনোটি বিজনেস, কোনোটি ছোট নয় যদি সেটি বাস্তবায়িত হয়। যেমন দেখা যাচ্ছে মানুষ কেমিক্যালে বিজনেস করছে, কেমিক্যালের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে প্রাণদায়ী ঔষধের ব্যবসা করছে, যেটি মানুষের প্রাণ দিচ্ছে। আবার ওই একই কেমিক্যাল, যেমন অ্যাসিড একটি কেমিক্যাল না? হাইড্রোজেন আর ওই অক্সিজেন মিলে আমাদের কি খাওয়ার জল হচ্ছে, এইটি হচ্ছে না? তো তদনুরূপ ধরেন নাইট্রিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড, ওটাও তো কেমিক্যাল। তো ওই কেমিক্যাল গায়ে লাগলে অমনি মানুষ পুড়ে যাচ্ছে। আবার ওটির যে পজিটিভ গুণ নেই তাও কিন্তু না, ওটি দিয়েই তো স্বর্ণকে খাদ দূর করা হচ্ছে, স্বর্ণ গালিয়ে অরিজিনাল স্বর্ণটা বের করা হচ্ছে। তাহলে উপাদান দুনিয়ার বুকে যত যা কিছু রয়েছে
কোনোটির গুরুত্ব কিন্তু কম নয়, কিন্তু আমরা প্রয়োগ কৌশল জানলে সেটি প্রয়োগ করতে পারি। দেখা যাচ্ছে প্লাস্টিকের পাত্রে অ্যাসিড রাখলে কিছু হচ্ছে না, কাঁচের পাত্রে রাখলেও সেটি কিছু হচ্ছে না, অথচ হাত দিয়ে স্পর্শ করলে হাত পুড়ে যাচ্ছে, সেখানে ক্ষতিকর। তো এই রকম যে বিশেষ করে দেখা যাচ্ছে জ্যোতিষ, আমরা যেহেতু সাবজেক্টগুলো রয়েছে যেমন অঙ্ক জ্যোতিষ আমরা মোটে গুরুত্বই দিই না। তো এই যে অঙ্ক জ্যোতিষ বা সংখ্যা জ্যোতিষ এটিকে আমরা গুরুত্বই দিই না, কিন্তু সংখ্যা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেমন মুহূর্ত জ্যোতিষের ক্ষেত্রে আপনি যে সময়টা নিচ্ছেন ওই সময়টাই তো একটি অঙ্ক। সেই সময় ধরেই তো ধরেন আপনি কোনো বিচার করছেন, আজকে ফোন ধরার লোক নেই। তো যদি সময় ধরে বিচার করেন, যেমন আপনারা সামুদ্রিক জ্যোতিষ মানুষের ললাট দেখে বিচার করছেন, বা মানুষের শরীর স্বাস্থ্য দেখে, এমনকি কান দেখে, নাক দেখে, চোখ দেখে বিভিন্ন রকম বিচার করছেন সামুদ্রিক জ্যোতিষ। আবার দেখা যাচ্ছে ওই মানুষের অঙ্গভঙ্গি দেখেও মানুষ বের করছে। তো আমার কথা হচ্ছে যে যে কোনো পথে আমরা বের করব, সেটি হচ্ছে এই যে মানে মুহূর্ত জ্যোতিষ, এটি দিয়েই কিন্তু সকল কিছু প্রয়োগ করা সম্ভব। তো সেটি সম্ভব কিনা আমরা একটু যাচাই করে দেখে আসব। ধরে নিন একদিনে একজনের কাছে হয়তো 2জন বা 3জন ভাগ্যফল প্রত্যাশী আসলো। তো আসলে আমরা বিশেষ করে ওই 2জনকে আমরা যে বিচার করব, তার আগে আমরা এই হোরা জ্যোতিষ প্রয়োগ করে, যদিও আমরা প্রয়োগ আগে জানি, কিন্তু আসলে প্রয়োগটা যতটুকু জানি সেখানে একটু ঘাটতি আমাদের মনে হয় থেকে গেছে। তো আমরা একটু 2টি ছক বানাই। ধরেন আজকের এই হোরা জ্যোতিষের জন্য গোচর ছকটা কিন্তু বসানো রয়েছে, এটি সকালে বসানো ছিল যেটি সেটি। তো এখন কিন্তু আমাদের সেই কন্যা লগ্নেই ক্লাস শুরু হয়েছে। তো আজকের এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এক জায়গায় অনেকগুলো গ্রহ রয়েছে, বিশেষ করে কানেকশন রয়েছে এই জন্য, কিন্তু এই সব দুটি সম্পূর্ণ মানে কারো হাত নেই, সেভাবে আমরা যেভাবে তৈরি করি এভাবেই তৈরি করব। আমরা একটা জায়গায় কিন্তু যেতে সবসময় কুণ্ঠিত হই বা যাওয়ার ইচ্ছা পোষণ করি না, সেটি হচ্ছে আমরা একটি ছক নিয়ে সেই ছকের বিচার করি। আমি বারবার বলেছি যে আমরা অনুধাবন করব, ওই ছকটাকে নিয়ে আমরা আরো কিছু দেখব যে অন্য ছক আসলে কিভাবে বিচার করা যায়। তো সেই জায়গায় নজর রেখে আমরা 2টি ছক তৈরি করে ফেলি। 2টি ছকের অন্তত পক্ষে আপনারা সাল 10-15 বছর ইচ্ছাকৃতভাবে দূরত্ব দিয়ে দেন। একটি আগে দেন, একটি জন্ম তারিখ বলেন, দেখি আজকে কি আসে, দেখা যাক। বলেন। 6 দিন স্যার, 6। 6 দিলাম। একজনে মাস বলেন, দ্রুত বলবেন। স্যার 5 দিন। দিলাম 5। সাল বলেন। বলেন একজন। 1998। 1998 দিলাম। 98। হ্যাঁ, টাইম বলেন একজন। বলে কি ব্যাপার, এই সময় সবাই একটু আনমিউট করে তো সবাই রেডি থাকলে হয়। বলেন একজনের টাইম। রাত 8টা 35। হ্যাঁ, এবার আরেকজনে বলেন আরেকটা তারিখ। বলেন না, সবাই পার্টিসিপেট করেন না। স্যার 19। হ্যাঁ, দিলাম 19। একজনে মাস বলেন। 19/5 স্যার। আগস্ট। হ্যাঁ বলেন, আরেকজনে সাল বলেন। স্যার 1982। বললাম 1982। টাইম বলেন একজন। দিবা কয়টা? 8:30। 8টা 8:30 সকাল। 10:30 দেন স্যার। দিলাম 10:30। 10:30 AM। এটা দি কলকাতা। নে, ওইটা ঢাকা দিলাম, এটা কলকাতা দিলাম। 2টো ছক একটু বানায় ফেলেন। স্যার প্রথমটা লিখেন স্যার। হ্যাঁ বলেন। লগ্ন বৃশ্চিক লগ্ন স্যার। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন।
কুম্ভে কেতু বৃহস্পতি। কেতু, বৃহস্পতি, মিনে হচ্ছে বুধ শুক্র। বুধ, হ্যাঁ, মেষে রবি মঙ্গল শনি। হ্যাঁ, সিংহে রাহু চন্দ্র। এটা দরকার হলে চন্দ্রের স্পুটটা বলে রাখেন। চন্দ্র হচ্ছে তার 27°26', উত্তর ফাল্গুনী। 27-26 উত্তর ফাল্গুনি। হ্যাঁ, এবার পরেরটা। কয়েকটা বলেন একজন জানতে তো বের স্যার করছেন। কর্কট লগ্ন স্যার। কর্কট লগ্ন, কন্যায় মঙ্গল শনি, কন্যায় মঙ্গল শনি, তুলায় বৃহস্পতি, তুলায় বৃহস্পতি, ধনুতে কেতু, হ্যাঁ, মিনে শুক্রচন্দ্র, বৃষে রবি বুধ। স্যার চন্দ্রের স্ফুট হচ্ছে 10°2'। 10:02 মানে হচ্ছে 10 মানে উত্তর পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি নাকি স্যার উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ, সরি উত্তর ভাদ্রপদ। এই তো এই দুইজন লোক ধরেন একই সময় আপনাদের কাছে হাত দেখাতে আসছে, এটি অনুমান করতে হবে, বা ভাগ্য জানতে আসছে, হাত দেখাতে নয়, ভাগ্য জানতে আসছে। এখানে হোরার গুরুত্ব কোথায় এটি আমাদের বের করতে হবে। একই কালারের নাম্বার দেওয়াতে তো সমস্যা হয়ে গেল। হ্যাঁ, আমরা হোরা জ্যোতিষটা শিখবো কি শিখবো না, গুরুত্ব কোথায় এটি আমাদের একটু বের করতে হবে। একে অপরকে সহযোগিতা করবেন এবং মুখ খুলে আলোচনা করবেন। যে আমাদের এই শখটি বিচার করতে হবে তা কিন্তু নয়। আমাদের দ্রুত জনতা কাটার দরকার এখন, না হলে আমরা যা শিখেছি করতে পারতেছি না। এইটা হচ্ছে আমি চিন্তা করছি। এটা লগ্ন কোথায় ছিল? বৃশ্চিক লগ্ন নাকি প্রথমটা? বৃশ্চিক লগ্ন স্যার। বৃশ্চিক স্যার, বৃশ্চিক লগ্ন। আমি লগ্ন মুছে ফেললাম নাকি। আমাদের বের করতে হবে যে হোরা জ্যোতিষ আসলে কোনো গুরুত্ব আছে কি নেই, এইটাই আমাদের কোনো প্রয়োগে হোরা প্রয়োজন হচ্ছে কিনা। এইরকম একটা কঠিন গোচর প্ল্যানেটের দিবে। কঠিন মানে কি, ধরেন একটা জড়ানো মানে এক জায়গায় অধিক গ্রহ, তো এই গ্রহ থেকে আমাদের যদি এই গোচর ছক জীবনে যদি কাজে লাগে, তাহলে আমরা হোরা জ্যোতিষের উপরে কয়েকটি ক্লাসে আমরা যাব। 2-3টি ক্লাসের মতো, মানে 3-4টি ক্লাস গেলে আপনাদের এটা ভালো আকারে আমরা শিখতে পারবো আশা করি। যেহেতু ধরেন আমরা বলেছি যে বাস্তুশাস্ত্রের মতো জায়গায় আমরা 4-5টা ক্লাস হলে হয়ে যাবে, তাহলে সে জায়গায় হোরা বিজ্ঞান রহস্যে আমরা যদি প্রবেশ করি, তাও এরকম 3-4টা ক্লাস নিলে হয়ে যাবে। দেখেন, একটা একটা করে ভাবতে হবে, দুটো একসঙ্গে ভাবতে গেলে আমাদের জড়িয়ে যেতে পারে। স্যার প্রথমটাই হচ্ছে 6-5-1998। এখানে 6 একক সংখ্যা, শুক্রের সংখ্যা,
শুভ আছে। আর শুক্র এই চকে দেখতে পাচ্ছি স্যার লগ্নে চতুর্থে আছে। প্রথম আর দ্বিতীয় দিন। এই 6-5-1998 এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে স্যার 2। সেখানে 2 হচ্ছে দুটি মঙ্গল একটি রবি, আর একটা শনি একটা বুধ একটা শুক্র। তো এর সমন্বয়ে যে চন্দ্র হলো স্যার, সেই চন্দ্রটা মঙ্গল আর রবিকে পেল তার মিত্র, কিন্তু বুধ শুক্র শনি এই তিনটা হচ্ছে তার শত্রু। এই শত্রু হওয়ার কারণে স্যার আহ, চন্দ্র কিছুটা এই জন্ম তারিখটা বলছে চন্দ্র কিছুটা থাকবে স্যার, সমস্যাগ্রস্ত থাকবে। আমরা চোখেও দেখতে পাচ্ছি স্যার চন্দ্র রাহুগ্রস্ত স্যার। 835 যে সময়টায় সে আসলো স্যার, 3-5-8-8-16-7। তো এই যে 7 আমরা পেলাম স্যার কেতু, সেই কেতু এখানে চতুর্থ ভাবে থেকে স্যার আমার পরিবারটাকে একটু নেগেটিভ করে ফেলছে, এবং সেই বৃহস্পতি এখানে অবস্থিত আছে। কিন্তু 8 এবং 5 এখানে দুইটা সংখ্যা পজিটিভ হচ্ছে স্যার, এই কেতুর আহ, শত্রু হচ্ছে। আর বৃহস্পতি শুধুমাত্র একটা এই সংখ্যা তার কেতুর পক্ষে হচ্ছে। তো সেই জায়গায় আবার এটাকে যোগ করে যে আমরা 16 পেলাম, সেই 16 থেকে 7 আসলো, সেখানেও রবি শুক্রের বিরোধিতা আছে। কারণ কেতু আর বৃহস্পতি আছে, সেটা শনির গৃহে আছে স্যার। তো সেই জায়গাটাও নেগেটিভই হচ্ছে স্যার, কারণ শনি ষষ্ঠে বসে আছে, সে বাবের অধীশ্বর। ধরেন নিউমারোলজি থেকে স্যার এই প্রাথমিক ধারণাটা আমি নিলাম। আমি দেখেছি যে এই শুক্র যে তারিখে তার জন্ম হয়েছে সেই তারিখের শুক্রটা পজিটিভ, শুক্র তুঙ্গস্থ আছে। আর কন্ট্যাক্ট নাম্বার চন্দ্র নেগেটিভ, সে রাহুগ্রস্ত আছে, এবং সে দশম ভাবটাকে কর্মক্ষেত্রটাকে সমস্যায় ফেলে দিয়েছে। আচ্ছা, তাহলে এইটার সঙ্গে ওই যে এখন যেতে হবে আমাদের হোরা যেটি রয়েছে, মানে গোচর যেটি রয়েছে, হ্যাঁ স্যার। গোচর তারিখ হচ্ছে এই যে 28-3-2025। খুব কষ্ট হতে পারে হয়তো বের করতে, কিন্তু একটু এখান থেকে দেখে আপনারা ঘরে বসে চর্চা করতে পারবেন, তাহলে বের করতে আর ওই কষ্টটা থাকবে না। এখানে স্যার 28 সংখ্যা, 28-3-2025। তো 28 সংখ্যাটা যদি আমি ধরি, তো রবি, চন্দ্র এবং কি বলে শনির সমন্বয়ে যে রবি হচ্ছে স্যার, সেই রবি হচ্ছে অত্যন্ত শক্তিশালী রবি, কারণ সে আহ, মাতার আশীর্বাদও পাচ্ছে, আবার প্রজার আশীর্বাদও, মানে প্রজাও তার সঙ্গে আছে স্যার। তো এটা পজিটিভ। তো এখানে দেখা যাচ্ছে রবির যে অবস্থান স্যার, যদিও সেটা লগ্নে সপ্তমে, তথাপি তার অধীনেই সবাই আছে, চন্দ্র শুক্র বুধ সবাই তার অধীনস্থ আছে, তার কাছে আছে। এটা পজিটিভ না নেগেটিভ বলবো বুঝতে পারছি না স্যার। আর সব মিলিয়ে যেটা হচ্ছে 4 রাহু, তো সেই রাহু তো একই করে আছে স্যার। আর সন্ধ্যা 6টায়, তো সেই 6 হচ্ছে 6 সংখ্যা, শুধু 6 সংখ্যা যেহেতু পজিটিভ সংখ্যাটা, মানে সময়টা পজিটিভ, তো সেই শুক্র তো পজিটিভই আছে, তুঙ্গস্থ আছে। হ্যাঁ, নিউমারোলজি ওই জায়গায় আসবো। মানে এটা আমি আপনি উপস্থাপন ধরেন, করলাম স্যার। হ্যাঁ ওই পর্যন্ত বললেন। এইবার এই প্ল্যানেটটা একটু টিটু বাবু বলেন। 19-5-1982 এই প্ল্যানেটটা মিউট রয়েছে। প্ল্যানেটটার সাথে আমাদের বুঝতে হবে যে প্ল্যানেটটি তো আমাদের হাত ছিল না, এটি আমাদের হাত ছিল। মানে এটি আমরা আজকের প্ল্যানেটটি ক্লাস যখন শুরু হয়েছে তখনকার প্ল্যানেট। তো এই প্ল্যানেটটির কিন্তু কারো হাত নেই, এটা বলতেও পারবেন না, এটাও বলতে পারবেন না। তো এইটার সঙ্গে এটার কি কি আমরা মিল পেলাম, এইটা আগে একটু দেখতে হবে। দেখার পরে আমাদের এই হোরারি জ্যোতিষ যেগুলো বললাম, যে ওই শরীরের আকৃতি, তারপরে মুহূর্ত বা ধ্বনিত বা প্রশ্ন বা ধরেন অঙ্ক, এইগুলো আমরা শুধু অঙ্ক নিয়ে করছি। কিন্তু ধরেন এই যেগুলো বললাম, সেইগুলোতে যদি আমরা প্রয়োজন মনে করি, তাহলে এই হোরারি অ্যাস্ট্রোলজির উপরে আমরা কয়েকটি ক্লাস আমরা যাব।
এখানে একটু ঠিক আছে স্যার, আমি তাহলে দুটা মিলিয়ে বলি। হুম, স্যার এই 28/3/2025 এই ট্রানজিটে দেখেন স্যার, এই চন্দ্র শুক্র একসাথে আছে এবং কর্কট লগ্ন ক্ষেত্র চন্দ্র শুক্র একসাথে আছে। অর্থাৎ এই চন্দ্রের প্রধান শত্রু চন্দ্র, এখানে দুটা একভাবে আছে। এখানে স্যার দেখেন শনিদেবের তৃতীয় দৃষ্টি আছে অষ্টম করে এই ঘোরাতে। হুম, এখানেও স্যার তৃতীয় ভাবে শনি মঙ্গল কানেক্টেড। হ্যাঁ, মানে এখানেও এই মঙ্গল ঘরটা একটা শনিদেবের ডিস্টার্ব, এখানেও মঙ্গল ঘরটা শনিদেবের ডিস্টার্ব। তারপরে স্যার রাহু আছে, রাহুল কানেক্টর দেখেন আছে রাহুল কানেক্টর। হ্যাঁ, আহ, রাহুল হ্যাঁ রাহুল কানেক্টর স্যার বলছি। রাহুলও স্যার দেখেন, রাহুল পঞ্চম দৃষ্টি পড়ছে এর মধ্যে এই অষ্টম করে, হুম, আর সপ্তম দৃষ্টি পড়ছে এই অষ্টমবারে। মঙ্গলের করে, বৃশ্চিকের করে। ঠিক আছে, হুম, আর দ্বাদশ দৃষ্টি পড়ছে চন্দ্রের উপরে। এখানে রাহু কোন দিকে দৃষ্টি দিচ্ছে এটা দেখতে হবে। এখানে রাহুর দৃষ্টি দিচ্ছে, রাহুরও পঞ্চম দৃষ্টি দিচ্ছে স্যার। এই দেখেন ওই এই বৃশ্চিকের করে রাহুর পঞ্চম দৃষ্টি আছে। এখানে মঙ্গল শনির দ্বারা রাহুর দ্বারা দুইভাবেই পীড়িত। ধরেন লগে জাতক যদি আসে তার মঙ্গল দুইভাবেই আমরা বলতে হবে যে মঙ্গল রাহু তো পুরো তো পীড়িত, এই তার জাতকের চক্র মধ্য তার পীড়িত। এবং রাহু লগ্নে দৃষ্টি দিছে, আর এখানে রাহুর নবম দৃষ্টি আছে আবার দেখেন চন্দ্রের ভিতরে। হ্যাঁ, এখানে রাহু স্যার মানে তার চন্দ্র পীড়িত, জাতকের ঘোড়ার মধ্যে চন্দ্র যেমন পীড়িত, মঙ্গল পীড়িত, শুক্র চন্দ্র যুক্ত, শনি মঙ্গল যুক্ত, এই তার এর মধ্যে তার অনেকগুলি তার কানেক্টেড আছে। দেখো তখনই আমরা বলতে পারি যে আপনার মঙ্গলের যে নেগেটিভ গুণগুলি তার মধ্যে হ্যাঁ এটা থাকবে, এবং শনি মঙ্গলের যুক্ত এটার মধ্যে থাকবে। অনেকগুলি কানেক্টেড কিন্তু ঘোরার সাথে এই জন্মছকের হয়ে গেল। যখনই জাতক আসে তখন আমরা ঘোরার মধ্যে দেখবো কোন গ্রহগুলি পীড়িত। পীড়িত না হলে তো যদি কষ্ট না পেত, সুখ শান্তি যদি তার বিনষ্ট না হতো, শুক্র যদি শান্তি মনোসঞ্চলতা কষ্ট না দিত, যদি সেটা আসতো না। এই শুক্র তো এখানে চন্দ্রে শান্তি ভঙ্গ করতেছে, এবং তার মঙ্গলের তেজ বল মঙ্গল বিষয়গুলি হ্যাঁ এগুলি তো স্যার প্রত্যেকটা কানেক্টেড হয়ে গেল স্যার। স্যার যতটুকু পারলাম বললাম। আর বৃহস্পতির কথাটা একটু বলি। বৃহস্পতি দেখেন, বৃহস্পতিও স্যার এই ঘোরাতে নবমে বৃহস্পতি, চতুর্থে বৃহস্পতি। হ্যাঁ, দুইখানি দেখেন স্যার এই এই নিজের করে, একটা হইলো নবমে আর একটা হলো চতুর্থে। এটা হ্যাঁ হচ্ছে চতুর্থপতি নবমে, হ্যাঁ। এটা হচ্ছে লগ্নের চতুর্থে, আর হ্যাঁ। দুইটেরও চতুর্থে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা মানে এখানে স্যার চতুর্থভাবে একটা কানেকশন আছে বৃহস্পতির, এইটা বলতে হ্যাঁ চাচ্ছি। কানেকশন আছে। তাইলে হ্যাঁ স্যার কানেকশন আছে। তাইলে কানেকশন একটা থাকবেই, কানেকশন তো থাকবেই। যে গ্রহগুলি এইটা কিসের বলে থাকছে? এইটা যে থাকছে এটা কিসের কারণে থাকছে? এটা স্যার জাতক যখন আসে, হুম, যে গ্রহগুলি পীড়িত, এই গ্রহগুলি পীড়িত যেহেতু তার লগ্নের ভিতরে গ্রহগুলি পীড়িত, তখন এই অসহায় অবস্থায় জাতক আমাদের কাছে আসবে। তখন আমাদের বুঝতে হবে যে ঘোরার মধ্যে বা ট্রানজিটের মধ্যে এই গ্রহগুলি যেহেতু পীড়িত, তার মধ্যে একটা পীড়িতের স্থান একটা খুঁজে আমরা বের করতে হবে। আর খুঁজে আপনি এই সূত্রটা আমাদের এই যারা আমরা ডিপ্লোমা আগে করেছেন, আমরা সবাই এই সূত্রটা আমাদেরকে দিয়েছেন, নিউজ স্যার সহ যারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে দিয়েছেন। আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি যে যখনই জাতক আসে লগ্নটা দেখবেন। হ্যাঁ, মানে চরণী জানে মরণের খবর। আচ্ছা স্যার বললাম, স্যার যতটুকু পারি বললাম। স্যার আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করি স্যার। বলেন বলেন। স্যার আমি যদি 19/5/1982 ইংরেজির
জাতক আমার কাছে আসে স্যার। তো আমি যেটা করব, এই চকটা তো বের করলাম 19/1982। তো আমি এই চোখে যেটা দেখতে পাচ্ছি, এখানকার যে লগ্নের জ্যোতিষ্বর চন্দ্র, সে নবমে তুঙ্গস্থ একাদশপতি শুক্লযুক্ত হয়ে বসে আছে ভাগ্যস্থানে। চন্দ্রের নক্ষত্র পেল স্যার উত্তর ভাদ্রপদ, যেটা হচ্ছে সপ্তম এবং অষ্টম। সপ্তম ভাব থেকে আমরা পেশা বিচার করি স্যার। তো এখানে আমি একটা পেশার একটা ব্যাপার পেলাম স্যার। আর যখন গুচরে আমার কাছে আসতো স্যার, তখন লগ্নের সপ্তমে লগ্নপতি বুধ বসে আছে, এবং সেই চন্দ্র একাদশপতি চন্দ্র, সেও লগ্নের সপ্তমে বসে আছে, এবং সে ভাগ্যপতি শুক্র, সেও সপ্তমে বসে আছে। তা আমি ধরে নিব স্যার, যে ব্যক্তির ব্যবসা সম্পর্কিত বা পেশা সম্পর্কিত কোনো একটা জটিলতা মানে চলছে তার জীবনে, এবং এই জটিলতা নিরসনের জন্য সে আমার কাছে আসছে। তো আমি তাকে প্রশ্ন করব, সে কিছু বলার আগেই, যে আপনার পেশাগত দিক দিয়ে কোনো জটিলতা চলছে কিনা, আপনি কি এই কারণে আমার কাছে এসেছেন? সে যদি ইয়েস বলে তাইলে তো আমি প্রফুল্লিত হলাম, আর যদি না বলে তাহলে আমি জানতে চাইবো যে আসলে আপনার কি সমস্যা বলে। এইবার আমি একটি কথা এখানে বলবো বলবো হচ্ছে 6/5/1998 আমরা ধরে নিলাম যে এটি হচ্ছে তন্নি হালদারের জন্ম তারিখ। 6/5/98 এটা তন্নি হালদারের জন্ম তারিখ, এটা বুঝতে হবে। আর হচ্ছে এই 82টা মানে 18, 25 আর 18 43, তাহলে 43 বছর বয়স ধরে রাখেন সুভাষ বাবুর হতে পারে, এটা ধরে নিলাম সুভাষ বাবুর জন্ম তারিখ। তো এইটা তন্নি হালদার, এইটা সুভাষ বাবু, আমরা কল্পিত মানে ভেবে নিলাম। এইবার সুভাষবাবু আজকের মনে আপনার কি ধরনের প্রশ্ন জাগ্রত হচ্ছে, ধরে রাখেন আপনি এখানে ভাগ্য গণনা করতে আসলে, তো আপনার জন্ম তারিখটা এই 19/5/1982। আপনার মনে কি জানতে চায়, এই বোর্ডের কাছে আপনার কি জানার ইচ্ছা? জানেন আপনি জ্যোতিষ জানেন, কিন্তু আপনি জানতে চাইবেন, বলেন। স্যার, আজকের ওই সকাল হইতেই আমার মনের একটা ইচ্ছা, মানে যে ওরা কিন্তু যাইতেছিলাম, যাইতে পারি নাই। আর যদি ওই বাবা মারা গেছে, সকাল হইতে দুপুরে কয়েকজনের সাথে আলাপও করছি যে গুরুদেব আছে, গুরুর কৃপা যদি আমি পাই, তাহলে ওই জ্যোতিষ না করলে গুরুর কৃপা থাকলে আমি পরজন্ম ভালো জায়গায় চলে যেতে পারবো স্যার। এছাড়া আমার মনে আর কোনো কিছু নাই। দুপুরে আমি 2-3 জনের সাথে এটা আলাপ করছি। তাহলে উড়াকান্দি হচ্ছে একটা ধর্মীয় স্থান, যেখানে একটা পুণ্য স্নান মানে হয়ে গেল, যেটা পুণ্য মানে কি বলবো, এটা হচ্ছে ত্রয়োদশী মধুকৃষ্ণ ত্রয়োদশী স্নান। তো সেই স্নানটা হয়ে গেল, এটাও একটা গুরু, আর গুরু কৃপা মনে করছি আমি, এটাও একটা গুরু। এইবার এই প্ল্যানেটে উনি যে, যদি আমি এখন এসে এখানে তো ধরেন কিশোরী মোহন বাবুকে নাম উল্লেখ করতে পারতাম, বা টিটু বাবুকে এখানে ফেলতে পারতাম 43 বছর, বা ধরেন নীরজ বাবুকেও ফেলতে পারতাম। 43 তো অনেকেরই আছে, যেমন হিমাংশু মিত্র বাবুর হয়তো ওই 43 ফেলতে পারতাম, ফেলিনি কিন্তু। তো এখানে এই প্ল্যানেট যদি উনার হয়, তাহলে উনি উড়াকান্দি মানে পবিত্র স্নানে উনি যেতে পারেননি, যাওয়ার জন্য একটা আফসোস এইটা মনের ভিতর সবসময় গাচ্ছে। মানে কি, ধর্মীয় স্নান, সেই ধর্মীয় জায়গায় যাওয়ার জন্য এই প্রশ্নটা উনি কেন করলেন, এটি কি এখান থেকে বের করা যাবে? দেখেন, উনি কেন স্যার মানে কেন আমরা যদি পঞ্চম ভাবটাকে ইচ্ছা ধরি, নবম ভাব হচ্ছে ভ্রমণ, তীর্থ ভ্রমণ যদি ধরি স্যার, তাহলে পঞ্চম পতি থার্ড হাউসে বসে আছে। সেখানে সেখানে থার্ড হাউস ইচ্ছার কারক। সেখানে তার মানসিক পরিস্থিতি বা মানসিক ভাবটা নবমে তার নবম পতি, পঞ্চম পতি সেখানে দৃষ্টি দিছে স্যার 9th হাউসে। এটুক থেকে সেটা কানেক্ট করা যায়। এইবার স্যার এটা নীরজ দা যেটা বলছে স্যার, এটা তো ঠিক আছে, কিন্তু মানে আপনি যেটা আনছেন স্যার, এখানে একটা বিষয় হচ্ছে, আপনি বলছেন এটা থেকে এই প্রশ্নটা কেন এখন, যেমন স্যার আমার মনে এই প্রশ্নটা আসেনি। আসেনি কেন স্যার? এটা তো প্রশ্ন পাওয়ার পর আমি মিলিয়ে দেখলাম আসছে।
তো যেহেতু আসেনি বা নিরুদ্দোষ মনেও আসেনি, মানে উনি এখন এটা মিলাই দেখছেন, তো মানে এখানে আমাদের এটা শিক্ষার প্রয়োজন আছে স্যার, আমি এটাই বলছি আর কি স্যার। 2 4 দিয়ে 8 আর 2 10 মানে আমরা যে স্যার এটা ধরতে পারিনি, এটাই বলছি আর কি স্যার। 29 30। আমি এইটার উত্তর দেওয়ার আগে আমি এইবার তন্নি হালদারের কাছ থেকে জেনে আসি আপনার জন্ম তারিখ এইটা। আপনি ধরেন আজকে ক্লাস করতে করতে আপনি ক্লাস করেছেন 74 নম্বর, 7 আর 4 11 মানে 2, তো 74 নম্বর ক্লাস আপনি করে ফেলেছেন। তো তার ভিতরে আপনি আজকে আপনার ভাগ্য জানতে চাচ্ছেন, আপনার জন্ম তারিখ হচ্ছে 6/5/1998। আপনি এখানে এটি আপনার প্ল্যানেট, আমরা বের করেছি, এটা আপনি বের করেননি। তো আপনি এই গোচরে আজকে প্রশ্ন করতেছেন, তো কি জানার ইচ্ছা জাগতে পারে আপনার মনে? স্যার আমি তো যদি জানতে চাই তাহলে তো যা কিছু আছে কর্ম, তারপরে ভবিষ্যৎ সম্পর্কে, বিশেষ করে ভবিষ্যৎ সম্পর্কেই বেশি জানতে চাই আজকে, মানে ভবিষ্যতে ভাগ্যে কি রয়েছে, প্রথম বলেছেন কর্ম, আর দ্বিতীয় হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ সম্পর্কে। হ্যাঁ স্যার। তাই তো? প্রশ্ন স্যার প্রতিষ্ঠা, এক কথায় প্রতিষ্ঠা। হ্যাঁ, প্রতিষ্ঠা। আর আমি একটু একটু স্যার এখানে ইন্টারফেয়ার করি স্যার। হুম আমরা যদি তন্নি হালদারের কাছে যে প্রশ্নটা এখানে করা হয়েছে স্যার আমাদের ইয়ে থেকে, হুম হুম সেইখানে আহ, প্রশ্নটার ধরন কথা ছিল যে আজকে আমার মনে কি ভাবনা আহ, চলতেছে এবং আজকে মনে কি প্রশ্ন জাগতেছে। হুম কিন্তু উনি যখন আমাদেরকে আনসার দিল স্যার, আনসারটা উনি ওই ঠিকভাবে দিতে পারে নাই, একটু দ্বিধাগ্রস্ত অবস্থায়, যে আসলে উনি নিজেই বুঝতে পারতেছেন না যে আমার কি প্রশ্ন করা উচিত বা কি জানা থাকতে পারে। তাহলে উনার মানসিক বিষয় যদি আমি বিবেচনা করি স্যার, এই লগ্নের পঞ্চমে শুক্র অস্তস্থ বুধ বুধ সংশ্লিষ্ট, বুধ সংযুক্ত, সেইখানে বুধ শুক্রের একটা দ্বিধাগ্রস্ততা স্যার উনার মনে কাজ করতেছে। আমি এই একটা প্রেডিকশন করলাম স্যার। আমি একদম একমত নিরুদ্দোষ লগে, একদম মানে একমত করলাম। এইবার আমি একটু দেখাই এখানে কি ওই ইয়ে সুভাষ বাবু না, সুভাষ বাবু কিন্তু হ্যাঁ, দুটো স্যার। কথা বলেছেন। একটা বলেছেন আমি উড়াকান্দি যেতে পারিনি, URAKANDI সমান হচ্ছে 6, 2, 1, 2, 1, 5, 4, 1, 4 1 5 5 10 11 12 13 14 15 16 16 আর 6 কত? 23 22 6 4। 22। আর একটা কথা উনি বলেছেন গুরু কৃপা, GURUKRIPA, গুরু কৃপা। গুরু জি হচ্ছে 3 6 2 6 2 2 1 8 1, 6 আর 3 9 10 11 11 6, 11 6 কত? 17, 17 1 8 আর 2 10 আর 2 12 13 13 আর 1 14, 14 মানে 5, 8 5 13 মানে 4, নাকি ভুল হলো? 3 6 3 9 10 11 11 আর 6 17 মানে 8 আর 2 10 আর 2 12 3 3 আর 1 4, 8 আর 4 12 3 3 আর 1 4, গুরু কৃপা। 3 6 3 9 10 11 11 6 17 18 19 20 21 22 22 আর 8 30 আর 1 31 মানে 4। এইবার ইয়ে বলেছেন তন্নি হালদার বলেছেন কর্ম, KARMO, 2 1 2 4 7, 7 আর 4 11 12 13 14 আর 2 16 6 আর 1 7। আর একটা জিনিস বলেছেন ভবিষ্যৎ, VABISSAT, 6 1 2 1 3 3 1 4।
4 আর 1 5 আর 3 8 আর 3 11 12 আর 2 14 15 15 আর 6 21 মানে 3। উনার যাওয়া হয়নি চতুর্থে, দেখেন চতুর্থে বৃহস্পতি, বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি, উনার গুরু কৃপা লাভটাও হলো না, মানে শুক্র গৃহগত বৃহস্পতি, আর কি হলো সেখানে রাহু দৃষ্ট হলো। ওনার দুটি সংখ্যায় আসছে, একটা উড়াকান্দি আর একটা গুরু কৃপা, অর্থাৎ দুটোই 4। তার জন্য ওনার যাওয়া হলো না, তাই আফসোস। শুক্রের গৃহগত কর্কট লগ্নের একমাত্র শুভকারক গ্রহ বৃহস্পতি, সে শুক্রের গৃহগত হওয়ার কারণে সে হচ্ছে ষষ্ঠ এবং ভাগ্যপতি, যে গুরু কৃপাও তো ওই বৃহস্পতি দেবে, কর্কট লগ্নের বৃহস্পতি দেবে, তার উপরে রাহুর দৃষ্টি পড়ার কারণে ওনার যাওয়াটা হলো না, ওনার প্ল্যানেটটা দেখেন। আর একটা কথা বলেছে উনি গুরু কৃপা, সেটিও রাহু, সেটিও বৃহস্পতি, সেটির উপরেও তাই যুক্ত হয়ে বসে আছে। তার এখানে লগ্নপতি এই যে শুক্রের সাথে নবমে আছে, এটার একটা চাপ পড়বে না? কি করবে? মানে শুক্রের চাপ তো চন্দ্রের উপর একটা পড়বে, হ্যাঁ, ভাগ্যের মধ্যে একটা চাপ, মনে চঞ্চলতা একটা পড়বে। হ্যাঁ, তার জন্য তো মন উনার প্রচন্ড ভাবে ব্যথিত হয়ে গেছে, মানে আবেগ আপ্লুত হয়ে গেছেন, কিন্তু উনি যেতে পারলেন না। যেমন ওই পূর্ণ কুম্ভ স্নানে আমি যেতে পারলাম না, আমার যাওয়ার একটা ইচ্ছা ছিল, আমি যেতে পারলাম না, তো এটি যেতে পারলো না। এইবার হোরারি জ্যোতিষে আমরা কি দেখছি, আমরা ওখানে এই গোচরে কি দেখছি, গোচর দেখতে বলছি আমরা কি থেকে বলেন তো, এর রাশি থেকে। তাহলে এর রাশি মিন হচ্ছে রাশি, তাহলে ইনার থেকে রাশি, এই যে মিনেই রাশি, এইবার বৃহস্পতি কিনা তৃতীয়, তাহলে বৃহস্পতির উপরে কি কারণে যেতে পারলো না ওখানে? তার এখানে 2 গুরু স্যার, তারা ক্ষেত্র বিনিময় করেছেন। এই এই সুভাষ আমাদের যে বর্তমানে কাল্পনিক চার্টও সেই যুগটা আছে, আর বর্তমান গোচরও সেই যুগটা আছে। এই বর্তমান 2 বছরে গুরুর কি যোগটা আছে এখানে, কি যোগটা? এই এই ক্ষেত্র বিনিময় যেটা স্যার, 9th হাউস আর 7th হাউসে বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়, আর আমাদের বর্তমানে কাল্পনিক যে চার্ট সেটাতেও নবম এবং চতুর্থে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়। এখানে 2 গুরুর একটা দ্বন্দ্ব ছিল স্যার, এখানে যাব কি যাব না, যাব কি যাব না, শেষ পর্যন্ত উনি যেতে পারেন না, সেখানে রাহু বাধা দিয়ে, শনি বাধা দিয়ে জয়ী হয়েছে স্যার। তাহলে রাহু কিভাবে বাধা দিল? পরেরটা রাহু তো স্যার ওইখানে এই শুক্রের এখানে ইয়ে করছে, ডমিনেট করছে। ডমিনেট করছে, আর এইখানে রাহুকে ডমিনেট করছে, বৃহস্পতিকে ডমিনেট করছে। তাহলে আমরা কি এত জটিল ভাবে খুঁজে বের করতে পারবো? হোরারি জ্যোতিষে কি খুঁজে বের করতে পারবো? আর আমি নিউজের লোক আরেকটা অ্যাড করে দিই, মানে এই মানে নিউজটা বলছেন এই যে গুরু কৃপা খুব সুন্দর বলছেন, এই যে এখানে আরেকটা অ্যাড করেন জানি স্যার, মানে 2 গুরুর মধ্যে এই দৈত্য গুরুর ক্ষমতাটা বেশি আর বৃহস্পতির ক্ষমতাটা কম। দৈত্যগুরু উচ্চস্থ। এখানে আমি যেটা দেখছি স্যার, মানে আমি যদিও স্যার প্রশ্নটা বের করতে পারিনি, ওনার মনের প্রশ্নটা, এটা একটা ব্যর্থতা স্যার। তবে আমি যেটা দেখছি প্রশ্নের উত্তরটা, যেমন স্যার আমরা যদি লগ্নের সপ্তম ভাবটাকে দিই স্যার, নজর দিই, সপ্তম ভাবটাকে এই কারণে নজর দিচ্ছি স্যার, সপ্তম ভাব থেকে বিক্ষিপ্ত ভ্রমণ হয় স্যার। তো বিক্ষিপ্ত ভ্রমণ জ্ঞানে সপ্তমপতি, মানে লগ্নের মূল যে চার্ট লগ্ন চার্ট, সেখানে সপ্তমপতি তৃতীয় আছে। তো বিক্ষিপ্ত ভ্রমণটাকে স্যার এখানে ওই মঙ্গল দ্বারা পীড়িত হওয়ার কারণে একটু আছে স্যার, ওনার স্থির যে লগ্ন সেখানে একটু নেগেটিভিটি আছে স্যার। আর ওনার যে গোচর চার্ট, সেখানে স্যার সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, সে নবমে গেছে, মানে লগ্নের নবমে গেছে স্যার। কিন্তু যাওয়ার পরে এখানে ওই সপ্তম আবার একটা জিনিস ইঙ্গিত করেছে, আর যে সস্ত্রীক যাত্রা। এখন হ্যাঁ, আবার প্রশ্ন করতে হবে যে উনি হয়তো বা একা যেতে চেয়েছিলেন, এই কারণে যাত্রাটা হয়নি। তো আমি স্যার একটু প্রশ্নটা নিচ্ছি সুভাষবাবুর কাছে, যে আমি কি ওই জায়গায় টাচ করতে পারলাম কিনা স্যার। হ্যাঁ স্যার, আমি বাসায় একাই, অন্য কোনো লোক নাই, এই বাসায় শুধু পাহারা দেওয়ার লোক পাই না, এই জন্য যাইতে পারি না। ওরা সবাই বেড়াইতে গেছে ছুটিতে।
হয়। ওগুলোতে ছুটি, 1 মাস ছুটি, ওরা বেড়াইতে গেছে সবাই আমার কাছে মনে হচ্ছে স্যার ওই সস্ত্রীক যেতে চাননি বলেই ওনার এই বিক্ষিপ্ত ভ্রমণটা হয়নি স্যার। হ্যাঁ, আমি আর একটু পরে বলতেছি। সবাই একটু অনুধাবন করে দেখেন। তন্নি হালদার জিজ্ঞেস করেছে কর্ম, KARM আমি লিখেছি, সেখানে 7 মানে কেতু, আর হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ হচ্ছে 3 মানে 6 আর 1 7 আর 2 9 10 আর 3 13 3 16 17 আর 4 21 মানে 3। তাহলে এই 3 কেতু এবং বৃহস্পতি এক জায়গায় যুক্ত থেকে এখানে কি হচ্ছে, বৃশ্চিক লগ্নের ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি চতুর্থ ভাবে বসে আছে। তো চতুর্থ ভাবে বসে থেকে সে রাহু এবং চন্দ্র দৃষ্ট। তাহলে চন্দ্রের উপর বৃহস্পতি প্রভাব ফেলেছে, চন্দ্রের উপরে রাহুও প্রভাব ফেলেছে। তো ধরেন এই যে প্রভাবান্বিত হয়ে দৃষ্ট হলো, যদিও কর্ম তো আর ইনার এখান থেকে জানতে পারবে না। তো চন্দ্র এখানে রাহু দ্বারা পীড়িত হয়েছে, বৃহস্পতি ওই প্ল্যানেটেও যেমন পীড়িত হয়েছে, ওখানেও কিন্তু মানে বিকল্প পথে পীড়িত হয়েছে। তাহলে কর্ম আর ভবিষ্যৎ যে এখান থেকে জানা যাবে না, সেটি যে আসলে অন্ধকারে পড়ে গেছে, সেটি কিন্তু তার প্ল্যানেটে পড়ে গেছে কিনা দেখেন, অন্ধকারেই কিন্তু পড়ে গেছে। হ্যাঁ স্যার। দুটি প্রশ্ন, দুটি শব্দ। ওই যে আমি বললাম যে প্রশ্ন বা ধ্বনিত কথা থেকে হোরার উপরে অনেকাংশে নির্ভর করে। তো এই হোরা জ্যোতিষ আপনি যখন সে ব্যক্তি আপনার কাছে আসবে, আজকে দেখেন মায়ানমারে তীব্র ভূমিকম্প হয়েছে, আপনারা অনেকেই মনে হয় জেনে গেছেন। এই ভূমিকম্পে ধরেন কত লোক মারা গেছে এখনো পর্যন্ত নির্ণীত হয়নি, কিন্তু একটা বড় বিল্ডিং পড়ে যাওয়া দেখা গেছে, যেটা ইতিমধ্যে আমি দেখেছি। তো ওই বিল্ডিংটায় অনেক মানুষ দৌড়ে বেরোয়েছে, হয়ে তারপরে ভিডিও করছে, সেইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, যা উপর থেকে টাওয়ার অনেক কিছু ভেঙে পড়েছে, এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে দৌড় দিয়ে বের হয়েছে। এমনও কেউ হতে পারে যে ওই ভূমিকম্পের মুহূর্তে সে জরুরি প্রয়োজনে ওই বিল্ডিং এ ঢুকেছে, এমনও কিন্তু হয়েছে। যারা মুখোমুখি আছে তারা বের হয়েছে, আবার এত বড় বিল্ডিং যেহেতু অনেকে কিন্তু প্রবেশও করেছে। যেমন আমার 6টার সময় ক্লাস, আমি হয়তো এই বিল্ডিং এ 6টায় প্রবেশ করেছি। আবার এই বিল্ডিংটায় বেশিরভাগ কোচিং সেন্টারই আছে, তো অনেক স্যাররা দেখা যাচ্ছে ঈদের ছুটি বা 6টা পর্যন্ত পড়ায়, ঈদের ছুটি বাদ দিলাম, 6টা পর্যন্ত পড়িয়ে যার ব্যাচ শেষ তিনি কিন্তু বাড়ি চলে গেছেন। তাহলে ভূমিকম্প যদি এখন হয়, তাহলে আমি 6টায় প্রবেশ করেছি, আমি এখানে চাপা পড়ব, আর জানার মৃত্যু নেই উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ উনি 6টায় ক্লাস ছুটি দিয়ে উনি কিন্তু বাড়িতে চলে গেছেন। তাহলে এই যে প্রভাবটা, এটি হচ্ছে অনুধাবন আগে করতে হবে, না হলে হোরারি অ্যাস্ট্রোলজি শেখা যাবে না বা শেখার কোনো প্রয়োজন নেই যদি আমরা অনুধাবন না করতে পারি। তো তন্নি হালদার প্রশ্নটি করেছে কর্ম এবং ভবিষ্যৎ। কর্ম ভবিষ্যৎ যেমন অন্তরালে আটকে পড়েছে, ওই প্ল্যানেটে কিন্তু মানে গোচর প্ল্যানেটটাও কিন্তু আটকে পড়েছে। কিভাবে আটকে পড়েছে সেটা আপনাদের বের করতে হবে, যে ওখানেও আটকে পড়েছে, এখানেও কিন্তু আটকে পড়েছে তার প্ল্যানেটে। তাহলে এই আটকালো কেন? একই রকম এই প্ল্যানেট দুটিতে কারো কোনো হাত ছিল না, কিন্তু এই প্ল্যানেট দুটি আজকে এই বোর্ডে এলো কেন? এই কেন যদি আমরা অনুধাবন করতে পারি, তবেই না কিন্তু সেই ব্যক্তি ওই হোরা জ্যোতিষ বা এই গোচর জ্যোতিষ শুরু করবে। না হলে অনেকেই আছে যে হোরা জ্যোতিষ নিয়ে কল্পনা করবে বা হোরা জ্যোতিষ প্রয়োগ করবে, কিন্তু আসলে প্রয়োগ করবে নামে মাত্র, করলে তো আর হবে না, আমাদের ফলাদেশ বের করতে হবে। আর গোচরে তো আপনি যে স্যার 7 8 3 পেয়েছেন স্যার, গোচরে তো লগ্নে কেতু, সেইখানে স্যার ওনার ওইখানে একটু অন্ধকার আছে স্যার, লগ্নে কেতু থাকায় ওনার ভবিষ্যৎ এখানে চাপা পড়ে আছে, কর্ম চাপা পড়ে আছে। আর কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি? আর কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তো স্যার পাপ, চতুর্থ সপ্তমপতি, এবং একমাত্র শুভকারক গ্রহ কি? শুভ গ্রহ ধরতে গেলে স্যার শনি ধরা যাবে,
না না, আর কন্যা লগ্নের ক্ষেত্রে সরাসরি শুক্র। কন্যা লগ্নে শুক্রটা একমাত্র শুভ গ্রহ। শুক্র একমাত্র, ঠিক আছে, কিন্তু শুক্র তো মারকপতিও, ঠিক আছে। হুম। যদি কখনো শুভ যুক্ত হয়ে শুক্র শনি রাত যোগ করে তাইলে গিয়ে একটা একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্রও যদি কানেকশন হয় তাহলে কি বুধ হবে? বুধ বুধ শুক্র বুধ শুক্র কানেকশন হইলেও কি হবে স্যার? বুধের শুক্রের শুভ এটা দেখতে হবে স্যার। কন্যা লগ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে বুধ শুক্র যুক্ত হলেও অনেক সময় রাজযোগ হতে পারে, এটা কন্যা লগ্নের ক্ষেত্রে। রাজযোগ হতে পারে না স্যার, রাজযোগ হয় লেগছে, কিন্তু হ্যাঁ হয়, হয়। রাজযোগ কিন্তু হয়। এখন কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র কোন ঘরে রাজযোগটা হয়, এটা নিয়ে তো একদিন বলছিলাম, এটা তো আর ব্যাখ্যা হলো না। আচ্ছা স্যার, স্যার আপনি যে বাধার কথাটা আনছেন স্যার, হুম, আমি বাধাটা একটু ক্লিয়ার, স্যার আমি বাধাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি পরে স্যার। বাদ দিই। এখানে দশমপতি স্যার লগ্ন চার্টে দশমপতি রবি ষষ্ঠে আছে, তো 6, 8, 12 দুস্তান পেলো, ওটা বাধার জায়গায় আসলো। আর ওই গুচর চার্টের স্যার এই যে দশমপতি হচ্ছে বুধ, সেও স্যার সপ্তমে আসছে, বাধার জায়গায় আসছে স্যার। তো এখানে কর্মের ক্ষেত্রে একটা বাধা তো আছেই স্যার। আচ্ছা স্যার, একটা বিষয় এক যদি স্যার, কথাই তো বললে হয়ে যায় যে ওখানে কর্মপতি গোচর চার্টে কর্মপতি আপনার রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, হ্যাঁ স্যার, পাপযুক্ত হয়ে এখানে কর্মপতি কি হয়েছে? কর্মপতি রবি, সংযুক্ত সেখানে হয়েছে রাহু দৃষ্ট হয়েছে, উপরন্তু সে কি হ্যাঁ স্যার, ওই পাপযুক্ত হয়েছে। স্যার যেটা গোচর চার্ট, ওটাতে হচ্ছে ওই লগ্নপতির অবস্থানটা বিশেষ মেটার করে স্যার। হুম। মানে যখন আসবে সেই সময় লগ্নপতিটা মানে কি পজিশনে আছে সেটা স্যার মেটার করে। আর হচ্ছে সে কি বিষয়ে জানতে চায় তার মানে কর্মের ভাব থেকে বা কর্মকারক গ্রহ থেকে মানে কিছুটা বলা যায় স্যার। হুম। হ্যাঁ, কিছুটা যদি বলা যায় তাহলে আমরা গোচর বিচারটা যে শিখবো, আমরা শিখলে আমরা বারবার বলছি যে গোচর বিচার হবে রাশি থেকে। তাহলে রাশি থেকে আমরা কি এখনো একটু দেখেছি? দেখলে কি হয় দেবদাস বাবু, আপনি ব্যাখ্যা করে দেন। আহ, রাশি থেকে মানে গোচরের রাশি থেকে। গোচর মানে কি, তার জন্ম প্ল্যানেট থেকে, প্ল্যানেটের রাশি থেকে যেতে হবে না? হ্যাঁ যখন আমরা হোরারি করব তখন রাশি থেকে যেতে হবে না? সেই জায়গায় কিন্তু আমরা কেউ যাইনি। তার সেই ক্ষেত্রে তো জাতকের রাশি যখন পাবো স্যার আমরা, তখন এইটাই রাশি তো ধরে থেকে। নিলাম আমরা জাতকের রাশি, এইটা আমরা জাতকের রাশি ধরলাম, আচ্ছা এই দুইজনের রাশি ধরলাম, তাতে আমাদের কি আসছে? লগ্ন থেকে মিলছে, লগ্ন থেকে মিলছে, আমি যখন আলোচনা করবানি তখন বুঝবেন যে সবগুলোই মিলছে। তাহলে রাশি থেকে কি পেলাম? রাশি কঠিন হয়ে যাচ্ছে ক্লাস মনে হয়। স্যার ওইখানে তো ওই 1998 প্রথম যে চারটা, এইখানেও স্যার রাশির অষ্টমে আছে কর্মপতি বুধ, আর ওইখানেও স্যার রাশির অষ্টমে আছে কর্মপতি বুধ। কই আমরা যদি, আচ্ছা স্যার আমি একটু বলি স্যার, কেউ আসবেন না। আমরা যদি বলি এই যে চন্দ্র থেকে যদি ওই যে আমাদের যে সংখ্যাটা আসছে 7 আর 3, হুম দেখেন জাস্ট সপ্তমে বসে আছে হুম বৃহস্পতি এবং কেতু এইটাই সংযুক্ত হয়েছে। প্রথমটা উল্লেখ হ্যাঁ, করে বলেন। হ্যাঁ প্রথমটা স্যার, হুম তো বৃহস্পতি কেতু। তাইলে সেইখান থেকে যদি আমরা বিচার করি সপ্তম পাবলিক সেক্টর আর আমাদের বিবাহিত জীবন, সেই ক্ষেত্রে যদি এখানে বলা যায় যে ওনার আফটার ম্যারিড ওনার কর্ম বা কর্মের দ্বার উন্মোচিত হবে, ওটাই ওনার কর্ম, ওটাই ওনার ভবিষ্যৎ। তাহলে এইটার সঙ্গে ওই গোচরের সাথে সম্পৃক্ত কি? হ্যাঁ স্যার, গোচর তো তাই বলতেছে স্যার, বলেন এবার। গোচর
আরে এখানে এই যে রাশির দশমপতি রাশিপতি বৃহস্পতিকে নিয়েও ওখানে হচ্ছে, এখানেও মানে আপনার রাশির সপ্তম ভাবে বৃহস্পতি, সেই বৃহস্পতিকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু কথা হলে কিভাবে হচ্ছে এইটার সাথে ওইটার সম্পৃক্ততা কি? হ্যাঁ স্যার, এইখানে তো যদি দেখি স্যার, রাশিতে রাশি বৃহস্পতির ঘরে মীন রাশিপতি বৃহস্পতি স্যার, ইনি এই রাশি থেকে চতুর্থে আছেন, তাইলে চতুর্থ ভক্ত ফ্যামিলি, সরি তৃতীয় আছেন এখানে, তৃতীয়। আবার এখানে সপ্তমে কিন্তু কেতু, রাশি সপ্তমে কেতু, সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি দিয়েছেন স্যার। সহজ হচ্ছে এই একটা চন্দ্র বসিয়ে দিন, আর একটা হচ্ছে এই প্ল্যানেটের এটা চন্দ্র তো এখানে বসানো আছে, এইবার পার্থক্য কি? এই লাল কালির দুটো চন্দ্রের দিকে খেয়াল করতে হবে, তাহলে কি হলো? একজনের সিংহ রাশি, একজনের মীন রাশি, তাহলে এই চন্দ্রকে কল্পিত করে আমাদের এটার তো আর কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু চন্দ্রটাকে বসিয়ে দিলে আমাদের এখানে কি ওনার এই ওরাকান্দি যাওয়ার স্বপ্ন এবং গুরুকৃপা পাওয়ার স্বপ্নে কোনো বাধার সৃষ্টি করছে কিনা এটি এখানে দেখতে হবে। তাহলে ওনার রাশি হচ্ছে ওই যে মীন, ইনারটা, আর হচ্ছে ওনার কর্ম এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, ওনার রাশিটা সিংহ, এখানে বসিয়ে দিলে ওনার কর্মক্ষেত্রে এবং ভবিষ্যতের ক্ষেত্রে একই ধরনের অন্তরায় হচ্ছে কিনা। যদি হয় তাহলে বোঝা যাবে যে ওনার এই জ্যোতিষটা আমরা শিখবো, না হলে শিখবো না। একদিনের সিদ্ধান্ত নেন, টিটু বাবু বলে দেন। আচ্ছা স্যার, প্রথম এই স্যার টনি হালদার এটা বললি স্যার, না স্যার এইখানে মানে এইখানে সিংহ এখানে 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 বলছি স্যার, এখানে স্যার মীন রাশি, মীন রাশির কর্মপতি হইল আপনার বৃহস্পতি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কর্মপতির আগে লগ্নে যে রাহুগুলি বসে আছে, যে গ্রহগুলি, এখানে এই শুক্র মীন রাশি তৃতীয় পতি আর অষ্টম পতি একদম পাক গ্রহ তুঙ্গস্থ হয়ে বসে আছে। আর শুক্র অ্যাটাক করছে কাকে স্যার? শুক্র অ্যাটাক করছে বুধকে, মানে চতুর্থ পতি আর সপ্তম পতিকে অ্যাটাক করছে। তাহলে এখানে তার বুদ্ধিবংশের একটা, এই শুক্র কিন্তু তার বুদ্ধিবংশটা যোগ করছে, মানে মীন রাশিতে এই শুক্রটা ডিস্টার্ব করছে, এই শুক্রটা এখানে বসে সবকিছু তার ডিস্টার্ব করছে, এবং লগ্নে রাহু আরো ডিস্টার্ব করছে মীন রাশিটাকে। তারপরে সপ্তমে কেতু, মানে এই তার পাবলিক সেক্টর থেকে যে সহযোগিতা পাইব এটা একটা কনফিউশন। তারপরে স্যার দেখেন এই ষষ্ঠপতি, হ্যাঁ মীন রাশি ষষ্ঠপতি লগ্নে আছে, কিন্তু ষষ্ঠপতি লগ্নে আছে ঠিক আছে, কিন্তু শুক্রের কাছে তো সবাই এখানে পরাজিত। শুক্রের মেইন এখানে তার ডিফল্টটা হয়েছে শুক্রটা, মানে পাপ গ্রহটা যদি না বুঝতে হয় স্যার, তার কর্মের জায়গাটা, তার বুদ্ধিটা এই তার একটু ডেভেলপ হইতো। সবকিছু চঞ্চলতা সৃষ্টি করছে এই শুক্রটা বসে, একদম পাপ গ্রহ বসে। চন্দ্র থেকে তার মানসিক বলেন বা যাবতীয় দিক বলেন, তার ওই গুরু বলেন বা যা কিছু বলেন, সবকিছু ওটাকে নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে স্যার। হ্যাঁ নষ্ট করে দিয়েছে। এবার সিংহের কি করেছে? সিংহের আচ্ছা, সিংহ লগ্নের ক্ষেত্রে স্যার তার কর্মপতি শুক্র, এটাও স্যার পাপ গড় একদম, এই স্যার এটা এই অষ্টমে তুঙ্গস্থ ভাবে বসে রয়েছে, হ্যাঁ, এবং বুদ্ধিভ্রষ্টে যুগ তৈরি করে দিয়েছে। একই কথা, এখানে বুদ্ধিভ্রষ্ট যুগ করছে, এখানে বুদ্ধিভ্রষ্ট যুগ করছে। তো এখানে তনি আলদার যদি বুদ্ধি সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাইলেই কর্মটা ঠিকভাবে হবে। একমাত্র বুদ্ধির বৈকল্যতার কারণে কর্মটা একটু মানে তুঙ্গস্থ শুক্র, মানে এবং সে কর্মকারক ভবিষ্যৎ কারক যে প্রশ্ন করেছে, সে ভবিষ্যৎ কারক প্রশ্ন এবং কর্মকারক প্রশ্ন, এই দুটি প্রশ্নের সাথে সম্পৃক্ত আছে কিনা ওই দুটি শব্দ কেতু এবং বৃহস্পতির সঙ্গে। স্যার আছে স্যার, কি আছে সবাইকে বুঝাই দেন, না হলে তো সবাই তো বোঝেনি। আচ্ছা, এবার চারটা দেখতে পাচ্ছি এখানে স্যার। দেখেন এই বৃহস্পতির
হুরাতে বৃহস্পতির মীন রাশি আহ, তো লগ্নপতি কর্মপতি তৃতীয় বসে আছে। তৃতীয় বসে একটু তার এই বৃহস্পতি শুক্র ভিতরে ক্ষেত্র বিনিময় হয়েছে, ঠিক আছে, হইলেও বৃহস্পতিদের ঘরে শুক্র একদম চাঙ্গা ভাবে আরাম ভাবে একদম মানে খুব খুব শক্তিশালী ভাবে বসছে। কিন্তু ক্ষেত্র বিনিময় হলেও স্যার বৃহস্পতি শুক্রে শত্রু মনে করে, তো এখানে শুক্র কর্মপতি অসহায় অবস্থা হয়ে গেছে যতই ক্ষেত্রে বিনিময় হোক। ঠিক এখানেও স্যার এই যে বৃহস্পতি রাহুর দ্বারা একদম আক্রান্ত এবং মাত্র নিচস্থ ঘরটা পার হয়েছে। তো দুইটি ক্ষেত্রে বৃহস্পতি একটু আক্রান্ত। আর একটু সহজভাবে সবাই বুঝে নেন, কারণ হচ্ছে আমরা তো জানি যে রবির শত্রুকে, মঙ্গলের শত্রুকে, বুধের শত্রুকে, বৃহস্পতির শত্রুকে, শুক্রের শত্রুকে, এগুলো তো আমরা জানি। হ্যাঁ স্যার। কিন্তু সবার শত্রুকে এটা তো আমরা জানি। তো সেই অনুযায়ী যদি বিচার বিশ্লেষণ করি তাহলে মীন রাশির জন্য আমরা যেটা দেখি কি, বুধ শুক্র শনি তিনটি গ্রহ হচ্ছে পাপ গ্রহ। তো আমরা রাশিকে তখন লগ্ন কল্পনা করে আর কি এই গোচর বিচারটা করে থাকি বা হোরারি বিচারটা করে থাকি। সেই অনুযায়ী লগ্ন বিচার করলে মানে রাশিকে লগ্ন ধরে আমরা বাকি প্ল্যানেটগুলো যেখানে থাকবে সেই অনুযায়ী আমরা বিচার করে থাকি। তো সেই বিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দুটি প্ল্যানেটেই একই রকম পাচ্ছি। তো একই রকম যে পাচ্ছি বা আদৌ পেয়েছি কিনা সবাই বুঝছেন কিনা, এটি হচ্ছে আমাদের বিষয়, যে আমরা যে সকল জায়গায় নজর দিচ্ছি সেই সকল জায়গায় পাচ্ছি কিনা। এবার কিশোরী মোহন বাবু বলেন। আমার বলার আগে সবাইকে কিন্তু বলতে হবে, প্রস্তুত থাকেন। স্যার আমি একটু পরে বলি, আমি এটা না আর পরে পরে বলবো, বলি আমি। এরপরে আর তাহলে বলবে কি এখন? স্যার এটা আমার একটু বোঝার দরকার আছে স্যার, আমি একটু মিলাচ্ছিলাম, পরে বলি, না হলে আমাকে আজকে একটু ছেড়ে দেন। তাহলে আর কে বলবেন? প্রসেনজিৎ বাবু কিছু বলবেন? না স্যার, আমি কিছু বলবো না কেন বলবেন না? স্যার। আমি তো এত ভালো বুঝি না স্যার, এই জন্য। এত বড় একটা ঝুঁকি নিতে যাচ্ছি আমরা, আসলে এই না, ঝুঁকি নেন শিখবো স্যার, কিনা ভালো ছিল। তার গুরুত্বটা বোঝার চেষ্টা করতেছি। এখন কিছু না বললে কখন বলবেন? সুবীর মহন্ত বাবু তো এই মাত্র যোগদান করলেন, উনি তো এখনো প্ল্যানেট দেখে পারেন। আমি তো এইমাত্র যোগদান করলাম স্যার, আমি তো বুঝতে পারছি না এগুলো। স্যার মীন রাশির ক্ষেত্রে মীন রাশি শুক্র নাকি, মীনের শুক্র চন্দ্র, দ্বিতীয়টা বুধ, বুঝতে পারছি না। মিনে রবি চন্দ্র শুক্র বুধ রাহু বসে আছে। মীন রাশি হচ্ছে এই ভদ্রলোকের। এই গোচরটা জানি গোচরের এইদিকে দ্বিতীয় নাম্বার সেটা কি, এটা লগ্ন কর্কট লগ্ন ছিল হচ্ছে যে এই গোচর জ্যোতিষ, আমাদের গোচর জ্যোতিষের মধ্যে কিন্তু ওই প্রশ্নটা থেকে যায়। কারণ হচ্ছে গোচর যখন বিচার করতে হয়, আমরা বললাম যে গৃহে মানুষ যখন প্রবেশ করবে সেই সময়টাকে ধরে আমরা গোচর প্ল্যানেটটা তৈরি করি। সেই প্ল্যানেটটি যে তৈরি করলাম, গোচর মানে একটি সময়, অহরাত্রের মধ্যে একটি সময়, অহরাত্রের মধ্যে যে 12টি লগ্ন তার একটি সময়ে মানুষ প্রবেশ করেছে। তো একটি লগ্নের সময়, যেমন একটি লগ্নের সময় 100 লোক যদি প্রবেশ করে, তো 100 লোকের প্রশ্ন কি এক ধরনের হবে কিনা? আপনি আরতি হবে যখন আরতি দেখতে সবাই যাবে না, ঝাঁপায় যাবে, লোক যাবে। এইবার যদি এই মায়ানমারের ভূমিকম্পের মতো যদি ওইখানে ভূমিকম্প হয় আর ওই মন্দিরে আরতি দেখতে যে যদি সবাই মারা যান, আবার দেখা যাচ্ছে ওখানে এমনও হতে পারে যে আরতির দ্রব্যাদি জোগাড় করেছেন যিনি, তিনি সারাদিন ধরে জোগাড় করেছেন, সব জোগাড় করে দিয়ে উনি বেরিয়ে আসছেন, তাহলে উনি বেঁচে গেছেন, যে উনি পুরোহিতের কাছে দায়িত্ব দিয়ে উনি চলে আসলেন, তাহলে চলে আসলে উনি বেঁচে গেলেন। তাহলে এই যে 100 লোক একটা হোরার সময় বা হাজারো লোক একটি হোরায় কিন্তু সবাই প্রবেশ করছে, তাহলে সবার মনোভাব ভিন্ন হবে কিভাবে?
হবে হচ্ছে 100 লোকের বিভিন্ন রাশি থাকবে, বিভিন্ন নক্ষত্র থাকবে, তার মানে কি 12টি রাশি ভাগ করা থাকবে, 27টি নক্ষত্র ভাগ করা থাকবে। তো সেই অনুযায়ী যার যার কামনা বাসনাও ভিন্ন ভিন্ন থাকবে। কেউ একজন কামনা করলেন যে আমি উড়াকান্দি যেতে পারলাম না, এটা তার ব্যথিত। একজন কামনা করলেন আমি কর্ম পেলাম না, আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি যেমন হয়তো চিন্তা করছি যে ঠিক আছে কিভাবে হয়তো একটু সুস্থ সবল থাকা যায়, তার জন্য আমি আরতি দেখতে গেছি। একজন হয়তো গেছেন যে আরতি দেখতে ভগবানের কাছে কামনা করছেন যে আমি যাতে পরপারে গিয়ে ভালো থাকি, অর্থাৎ সে স্বর্গবাসী হন তার জন্য। কেউ কামনা করছেন আমার বাবা যাতে সুস্থ হন, কেউ মা সুস্থ হন, এই ধরনের তো কামনা করতে গেছে যেহেতু প্রার্থনা আছে। তো সেইখানে বিপর্যয় ঘটেছে বা ওই আরতি দেখে সবাই মুক্তি লাভ করেছে। তাহলে কোন দিকের মুক্তি লাভ করেছে আর বিপর্যয় ঘটলে কেন ঘটেছে, এই দুটি জিনিস অনুধাবন করার জন্য কি হোরারি জ্যোতিষ প্রয়োগ করা সম্ভব? তার জন্য কিন্তু আমরা দুটি রাশি, দুটি প্ল্যানেট নিয়েছি, দুজনের মনের প্রশ্নও নিয়েছি। এই প্রশ্ন নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের চিন্তার বিষয়। এই চিন্তায় যদি আমরা জয়ী হই, হোরারি জ্যোতিষের আমি 3-4টি ক্লাস দেব, আর না হলে আমরা এই জায়গার থেকে বেরোবো, মানে আমরা এই জায়গায় ঢুকবো না। কিছু জেদ কাজ করতেছে না না, শেষ করে দিই, তারপরে সুবীর বাবু বলেন যে একটা জেদ কাজ করতেছে যে আমি কি ধরনের শিক্ষা দেব, যেটি প্রয়োজনে না লাগবে। উচ্চতর জ্যোতিষ শিক্ষায় আমরা যে 52টা ক্লাসে যাব, সবে মাত্র 14টা ক্লাস হয়েছে, বাকি 52টা পূর্ণ করতে গেলে এখনো 38টা ক্লাস দরকার। 38টা ক্লাসে আমাদের কি কি থাকবে সেগুলো ধরেন আমি কম বেশি তো সজ্জিত করেছি, ধরেন লিখে করি আর মনে করি আমি কিন্তু করেছি। তাহলে এই যে করেছি সেগুলো তার মধ্যে কিন্তু এই 3-4টি হয় ঢুকবে, নচেত ওখান থেকে মাইনাস হয়ে যাবে। এই 3-4টি যদি ঢোকে তাহলে কিন্তু এখানে ওই সবকিছু মানে প্রশ্ন জ্যোতিষ দিয়ে অঙ্ক জ্যোতিষ সবকিছু এই হোরার মধ্যেই কিন্তু চলে আসবে। আগে আমি আলোচনা করেছি সেগুলো। যেমন হোরা মানে কি মানডেন, যেটা মানে গোচর, যেটা গোচর। গোচর কথা মানডেনে বলা হয় না স্যার? না না, মানডেনে কি বলা হয় না, মানডেন তো হচ্ছে স্থান, প্রকৃতি। আচ্ছা আচ্ছা, কিন্তু গোচর তো আমাদের খুব দরকার, গোচরটা তো করতেই হবে স্যার, যেভাবে হোক গোচর তো শিখতেই হবে। এটা তো ভালোভাবে শিখতে হবে। তাহলে এইবার সবাইকে নিয়ে একটু অনুধাবন করায় দিন, আপনি দেন। আপনি সাধু সন্ন্যাস মানুষ আছেন, দেখেন আপনার কৃপায় যদি এই ক্লাস হয় বাদ যায় তো যাবে, দেখেন। না আমি তো শুরু থেকে নাই, এখন তো আপনি যেটা বলেন সেটা বুঝতে পারছি। গোচরটা হলো আমাদের একটা মানুষ যখন এন্ট্রি নেবে, তো এন্ট্রি নেবে কেন যে আসতেছে আমাদের কাছে, প্রশ্ন কি করতে পারে, সকল কিছু তো আমরা এই গোচর থেকে জানবো। একটা মানুষের এমনকি একটা মানুষের 80% যদি আমরা বিচার করি, যদি আমরা গোচর থেকে করতে পারি হয়ে যাবে। এবং গোচর থেকে আমরা কিন্তু প্রেডিকশন করতে পারি, আর গোচর থেকে আমরা কিন্তু রেমিডিসও করতে পারি। যার হাত নাই, যার নাম নাই, যার কিছুই নাই, সেরকম ব্যক্তি যদি আসে তাদেরকে আমরা কিন্তু গোচর দেখে কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি, গোচর দেখে আমরা রেমিডিস করতে পারি। এতটা গোচরের উপরে ডিপেন্ডেন্ট হতে হয় সময় সময়। এবং সে যত বড় জ্যোতিষ হোক না কেন, জ্যোতিষের এটা মূল অস্ত্র গোচর, মূল অস্ত্র। এখনকার গ্রহ গোচর, এখন যে লোকটা আসলো সে কোন গ্রহের জাতক, কিভাবে আসলো, কেন আসলো, উদ্দেশ্য কি, সে কি আমাকে কি বিচার করতে আসে না আমি বিচার করাতে আসি? লোকের বহু ধরনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের কোন রকম, যেমন আমাদের সবার উদ্দেশ্য যদি বলি, আমরা এই ধরেন সবার মনে একটা প্রশ্ন যে আমরা হোরারি জ্যোতিষ প্রয়োগ করবো কি করবো না, মানে জ্যোতিষের দ্বীপে যাবো কি যাবো না, বা সহজ পথে যাবো কি যাবো না, এটি আবার হাত ছাড়া হয়ে যাবে কিনা, এই ধরনের সিদ্ধান্ত। সে প্রশ্নও কি এখান থেকে বলছে? এটি কিন্তু প্রশ্ন জ্যোতিষ। হ্যাঁ, এই হোরা জ্যোতিষই হচ্ছে প্রশ্ন জ্যোতিষ। প্রশ্ন যে করছে, কেন করছে প্রশ্নটা, ব্যক্তি কেন প্রশ্ন করলো আমার কাছে আসি, সেটা এখানে তো উত্তর পাওয়া যাবে। তাহলে দেন এবার উত্তর দেন। উত্তর দেন পাওয়া যাবে। এই যে গোচরে যে আছে এখন হলো মীন রাশি, রবি, শুক্র, বুধ, রাহু, হ্যাঁ, বৃহস্পতি হলো বৃষে, মঙ্গল হলো মিথুনে, আর কেতু কন্যাতে, শনি হলো কুম্ভেতে। এই তো গোচর, মেন গোচর।
তো এবার লগ্ন, স্যার লগ্ন রয়েছে, আমি দেখিনি একটু। গোচর লগ্ন কন্যা, সুবিধা গোচর লগ্ন কন্যা। ও কন্যা লগ্ন পড়েছে না, এখন তুলা, এখন কিন্তু তুলা আসছে ইসে দাদা, হ্যাঁ, এখন কিন্তু তুলা লগ্ন আসছে, এখন যদি বিচার করি। না এখন আমাদের যেটা এটা সাত- মানে জানতে যেটা স্যার, আপনি আছে একটু এটা দিয়ে সহজ করে দেন কি? আমি বললেই তো হয় না। ধরেন এখানে যে কয়জন লোক আছি প্রত্যেকের নিজস্ব একটা রাশি আছে না? প্রত্যেকের অবশ্যই রাশি আছে। আমরা প্রত্যেকে জানি না? রাশি অনুযায়ী আমাদের এই দুটি প্ল্যানেটে আমরা নজর না দিয়ে যদি আমরা ভাবি যে আমার রাশিতে আমার মনে কি আসছে, স্যারের কাছে আমি কি জিজ্ঞেস করব, সেই উত্তরটা কি গোচরে আছে কি নেই। আজকের গোচরটা অত্যন্ত কঠিন একটা গোচর। এই কঠিন গোচরের জন্যই কিন্তু আজকের সুযোগ পেয়ে এই ক্লাসটাকে আপনাদের মতামত নেওয়ার জন্য। গোচরে আমার একটু ক্লিয়ার হতে হবে স্যার, গোচরে ক্লিয়ার হতে হবে এই কারণে যে রাশি তো পরিবর্তন হয় 54 ঘন্টাতে, রাশি পরিবর্তন হয় স্যার। চন্দ্র তো 54 ঘন্টা পর পর এক রাশি পরিবর্তন করে। তো 54 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি যদি আসে, সে কি একই প্রশ্ন করবে, সেটা একটা বিষয়। আর একটা বিষয়, যেমন লগ্ন 2 ঘন্টায় চেঞ্জ হয়, তো 2 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি আসলে পরে সেটা কি মানে লগ্ন হিসেবে বিচার করব নাকি রাশি হিসেবে বিচার করব? গোচর তো হিসেবে আমরা যে জানি, গোচর মানেই হলো রাশি থেকে বিচার হবে। 2 ঘন্টা তো বললামই যে 2 ঘন্টার মধ্যেই তো আমাদের স্যার, ক্লাস শুরু হয়েছে, কিন্তু তার আমি একটা সহজ সহজ বিষয় বলি। সহজ বিষয় কি স্যার, আমরা যে যেই বিষয়টা আমরা শিক্ষা নিয়ে আলোচনা করতে চাইতেছি বা জ্যোতিষ শিখবো, এই দুইটা গ্রহ দেখেন, শনি আর কেতু। এই কেতু শনির অবস্থা দেখেন, প্রত্যেকটা চার্টে দেখেন কেতু আর শনির অবস্থা। এই আমরা যে এই যে জ্যোতিষ চর্চা করব আজকে, তো কেতু এই তিনটা চার্টে দেখেন কেতু একদম খারাপ। কেতু তো আমাদের সহযোগিতা করছে না, এবং শনি মহারাজও আমাদের সহযোগিতা করছে না। এই আমরা আজকাল কিভাবে স্যার অতি সহজভাবে শিখবো? এই দেখেন গোচর আর হোরা, এই দেখেন গোচর হচ্ছে শনি আর হোরা হচ্ছে শুক্র। যার যার রাশি দিয়ে একটু কল্পনা করে দেখেন তো। স্যার এখানে আমি যে সমস্যাটা দেখতে মানে আমি ফিল করতেছি স্যার, সেটা হচ্ছে স্যার এই দ্বিতীয় যে জন্ম চার্ট সেটার হচ্ছে মিন রাশি, আর আজকে যে আমি গোচরটা বের করলাম সেটাও মিন রাশি। এখানেও রাশির পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে সেই রাশির মানে চন্দ্র, আর এখানেও রাশির পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে স্যার চন্দ্র। তো এই পঞ্চম ভাব থেকে আমরা যেটা বিচার করি স্যার, সেটা হচ্ছে তন্ত্র মন্ত্র, যদি সেটা হতে পারে বা শুভ পরিবর্তন হতে পারে, ব্যক্তির মন মানসিকতা, তার সন্তান, এই সম্পর্কিত বিষয় নিয়ে প্রশ্ন হতে পারে। তো সুভাষবাবুর মনে যে প্রশ্ন, সেই প্রশ্নটা তো স্যার আমি পাচ্ছি না। আমি এখানেই হচ্ছে আমার সমস্যাটা হচ্ছে স্যার, যে আমি কেন এই প্রশ্নটা পাচ্ছি না স্যার। হ্যাঁ, ওই প্রশ্নটাকে রাহু ডেকে দিল কেন, রাহু ডেকে দিছে, কিভাবে ডেকে দিয়েছে? স্যার ওই প্রশ্নটা সুভাষ বাবুর যে ইয়েটা চারটা আমি বিচার করি যে পঞ্চমপতি রাশি হিসাবে লগ্নে অবস্থান করতেছে, মীন রাশিতে অবস্থান করতেছে, এবং এই উনার চার অনুযায়ী রাশি মীন, সেখানে পঞ্চমে রাহুর দৃষ্টি, আবার নবম হাউসে কিন্তু স্যার রাহু
বৃহস্পতি শনি দৃষ্টি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে স্যার ওনার ইচ্ছার প্রকাশ তো বাধাগ্রস্ত হওয়ারই কথা স্যার, এবং ওনার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ না হওয়ারই তো কথা। স্যার এই সুভাষদার ইসের উপরে আমি একটু বলি। এনার যে এখানে মীন রাশি, তো আমরা যখন গোচরে আসবো তখন আমরা রাশি থেকেই দেখবো। তো এই মীন রাশি, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মীন রাশির এখানে আমরা পঞ্চম থেকে যে ইচ্ছা, যে মীন রাশির পঞ্চম এখানে আসতেছে কর্কট। তো কর্কটের অধিপতি চন্দ্র, সে স্বয়ং শুক্রের সাথে যুক্ত হয়ে গেছে। তো তার ইচ্ছাটা এখানে শুক্র এবং চন্দ্রের মধ্যে যে শত্রুতা আছে, এই শত্রুতার কারণে তার ইচ্ছার পরিপূর্ণতা আসতেছে না। এবার তার নবমপতি মঙ্গল, যেখান থেকে ধর্ম, তীর্থস্থান, গুরুদেব এইগুলো বিচার করা হয় বিশেষভাবে। তো সেই মঙ্গলই তার জন্মকুণ্ডলিতে শনিযুক্ত, এবং এখানে গোচরে চতুর্থে সে মিথুনে এসে বসে আছে, এবং তার যে গৃহ, সেখানে মঙ্গলের যে গৃহ, সেই গোচরের দ্বিতীয় ভাব, মানে যে রাশি থেকে আমরা যেখান থেকে বিচার করছি সেখান থেকে দ্বিতীয় এবং অষ্টম নবম, এই নবমপতি যেখান থেকে আমরা তীর্থটা বিচার করছিলাম, সেই নবম ভাবে এবং দ্বিতীয় ভাবে যে দুইটা ভাবের অধিপতি মঙ্গল, সেই দুই ভাবে রাহুর দৃষ্টি আছে। তো স্বাভাবিকভাবে সেখানে তার যে ধর্মীয় ইচ্ছা, অনুভূতি, তীর্থযাত্রার ভ্রমণ, এই জায়গাটা তার বাধাগ্রস্ত হয়ে গেছে। এবং যেখানে একাদশ থেকে আপনার প্রাপ্তি দেবে, যে এই ইচ্ছা বা ইচ্ছাটাকে যে পূর্ণতা দেবে, সেই একাদশের অধিপতি শনি সে দ্বাদশস্থ হয়েছে গোচরে। এই কারণে তার এই যে ইচ্ছাটা পরিপূর্ণতা পায়নি, আমার মনে হয় সেটা। এখানে আরেকটা বিষয় যোগ করা উচিত কিশোরীদা। দেখেন, হ্যাঁ, আমরা বুধকে কিন্তু আমরা মাইনাস করে যাচ্ছি, সেই হিসাবে গোচর চার্টে কিন্তু বুধ হচ্ছে মীন রাশি সাপেক্ষে চতুর্থ এবং ষষ্ঠপতি। পরিবার এবং ঝামেলা, এই পারিবারিক ঝামেলায় কিন্তু উনাকে তার ইচ্ছাটা পরিপূর্ণ হতে দেয় নাই। হ্যাঁ, ঠিক ঠিক মাইন্ড পড়তে গিয়ে আমার কাছে যখন ব্যক্তি আসবে, আমি ব্যক্তির মন পড়বো, আমি জ্যোতিষী, ব্যক্তির মনটাকে আমি পড়ে ফেলবো যে তার মনে কি আছে। তো সেই জন্য কি ব্যক্তি আমাকে এতটা সময় দিবে? মানে এত দিকে নজর দেওয়ার সময় ব্যক্তি কি দিবে? এই জন্য তো বললাম যে রাশি দিয়ে আমরা যে এইখান থেকে এত জিনিসগুলো শিখবো, এই হোরারি জ্যোতিষ থেকে যেগুলো শিখবো সেগুলো তো প্রথমে আলোচনা করেছি। তাহলে এই বোর্ড কি আপনাদের এই হোরা জ্যোতিষ শিখাতে পারবে কিনা? শিখতে তো পারবো স্যার, মানে আমি ভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আনছি আর কি স্যার। সবাই যখন সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে তখন আমি সিদ্ধান্তটাকে বাধাগ্রস্ত করছি আর কি স্যার। না, এখানে আমরা তো খেলছি জয়ন্তদা, মাঠে গোল তো পরে হবে। আমরা তখন খেলতেছি, বল পাস করতেছি এখন। তখন নিরুদ্দার একটা বক্তব্য ফাইন যে ঘরের মধ্যে বাধা সৃষ্টি করবো, আজকে দেখেন আমাদের মধ্যে বাধা সৃষ্টি করতেছে, এই যে ঘরের মধ্যে বাধা সৃষ্টি করতেছে। একদম চতুর্থপতি বুধ এই শুক্র দ্বারা, রাহুর দ্বারা আক্রান্ত, মানে ঘরের মধ্যে বাধা সৃষ্টি করবো যে পারিবারিক কারণে। একটা বিষয় আমি দেখেছি যে প্রশ্নটা কেন সরাসরি পাইনি, সেটা হচ্ছে এই 19/5/1982, এটা তো এই সুভাষদার জন্ম চার্ট না, এটা তো সৃষ্টি করা একটা জন্ম চার্ট। একদম। এই কারণে হয়তো প্রশ্নটা সরাসরি পাইনি। এটা আমার রাশিটা জিজ্ঞেস করে কেন এখানে বলা যাচ্ছে না যে রাশিটা কি, ওনার রাশিটা একটু জেনেই তো এখান থেকে প্রশ্নটার উত্তর। হ্যাঁ, সেটা জানা যাবে স্যার, ওনার রাশিটা জানতে পারলে জানা যাবে। কন্যা রাশি, ওই তাহলে কন্যা রাশি, এবার প্রশ্নটার উত্তর দিয়ে দেন। আর তন্নি হালদারের রাশি কি? স্যার মকর। হ্যাঁ, তাহলে কন্যা আর মকর দিয়ে ওই উত্তরটা দিয়ে দেন। এইবারে এটাকে মুছে ফেলেন, ওই ছক দুটো আমরা ঢেকে দিছি, ওই ছক দুটো আর নেই।
তার কন্যা রাশি হলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল স্যার, কারণ অষ্টম ভাব হচ্ছে মঠ মন্দিরকে দেখে স্যার। আর এই চন্দ্র সেই অষ্টমে বসে এই সব কি বলে একাদশ, সেটা তো কন্যা রাশি সপ্তমে। চন্দ্র সপ্তমে আছে দাদা, চন্দ্র নবম পদে শুক্রকে সাথে নিয়ে সপ্তমে আছে, সেইখানে বাধা সৃষ্টি করতেছে দেখেন। সেখানে তো ওই চাইলে তো মানে ওনাকে ওই আমি ইয়ে করতে পারবো আর কি, সান্ত্বনা দিতে পারবো যে হ্যাঁ, যেটা বলে প্রথমে সান্ত্বনা দিয়েছি যে আপনি ওইটাই টিকে নিয়ে যাননি তাই আপনার প্রমাণ হয়নি, এইটাই কিন্তু এইটাই প্রশ্নটা আমি পাচ্ছি না স্যার এখনো। এটা স্যার আপনাকে ধরে দিতে হবে স্যার, না, আমি এটা সান্ত্বনা তো দিতে পারছি। মেইন হচ্ছে উনি নামটা করেছে শ্রীরাম উড়াকান্দি, কিন্তু বলেছে উড়াকান্দি, শ্রীধাম আর বলেননি যে উড়াকান্দি আমি ঠাকুর বাড়িতে যেতে পারিনি। তো উড়াকান্দি হচ্ছে রাহু। তো এই কন্যা রাশি, উনার কন্যা রাশির গোচরে ওনাকে এই ভ্রমণ বা ধরেন ওনার যেতে দেয়নি পরিবার কেন্দ্রিক কারণে, আমরা বুঝতে পেরেছি যে যেতে পারেনি। বাড়ি থাকার লোক থাকলে উনি একা গেলেও যেতেন, উনি কিন্তু পরিবার নিয়ে যেতেন না। পরিবার সবাই ছুটিতে বেড়াতে গেছে বিদায় ওনার গৃহ পাহারা দিতে হচ্ছে, মানে গৃহের নিয়ন্ত্রণ ওনার কাছে। তা গৃহ মন বা যা কিছু আপনার ওনার তো বাড়ি, মানে উনি নিজের সেখানে কেতু রয়েছে, সেখানে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে। তো সেইগুলোর কারণে সপ্তমে রাহু থেকে বাধা সৃষ্টি করার কারণে উনি ধরেন সেই জায়গায় যেতে পারেনি। মানে ওনার প্রশ্নটাও কিন্তু রাহু, আর উনি যে গুরু কৃপা চেয়েছে সেটিও রাহু। তো রাহু আর রাহুটা বৃহস্পতির গৃহে থাকার কারণে বৃহস্পতি নবমে ভাগ্যভাবে, কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যভাবে থেকেও এই বৃহস্পতি কোন রকমে ওনার জাগ্রত হতে পারেনি, তাই ওনার ধর্মীয় সফরটা হয়নি। এটা ধরেন আমরা হয়তো কোনো না কোনো ভাবে মানলাম। মকরের উনি চিন্তা করেছেন কি যে ওনার কর্ম, তাহলে ভাগ্যভাবে হচ্ছে ওনার কেতু, কর্ম প্রশ্নটা হচ্ছে 7, আর হচ্ছে বৃহস্পতি কিনা মকরের সে পঞ্চমে বসে আছে। তাহলে বৃহস্পতি আর একটা প্রশ্ন করেছে ভবিষ্যৎ মানে যদি আমরা নিউমারোলজি করি তাহলে 3 হয়। 3 হচ্ছে তৃতীয় এবং দ্বাদশপতি মকর রাশি, তাহলে সে পঞ্চম ভাবে বসে আছে। সে দৃষ্টি দিচ্ছে কোথায়? 2, 3, 4, 5 ভাগ্যভাবে, কর্মভাবের সাথে ওনার কোনো কানেকশন নেই। আর ভবিষ্যতের জন্য উনি দেখেন সপ্তমে দৃষ্টি দিচ্ছে, অষ্টম নবম কিন্তু ওনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। তো উনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, জীবিকা জীবন নিয়ে উনি চিন্তা করছে। তাহলে জীবিকা ওনার কি হবে? জীবিকাই কিন্তু ওনার জীবনের একটা কর্ম। সেই জীবিকা কিন্তু আমাদের ওই রাশি বা গোচরে কর্ম থেকেই কিন্তু আমরা বিচার করব। তাহলে মকর রাশির শনি রাহু দুটি পাপ গ্রহ, সে ধনপতি ধনভাবে বসে আছে, আর হচ্ছে রাহু আর একটি পাপ গ্রহ, সে আমাদের কয়টা গ্রহকে বাধা সৃষ্টি করেছে? বুধ, শুক্র, চন্দ্র, রবি, 5টা গ্রহকে তো নিয়ে বসেই আছে। উপরন্ত এই যে কি রাহু দৃষ্টি দিল কোথায় কোথায়? 2, 3, 4, 5, অর্থাৎ তার একাদশে প্রাপ্তির ঘরে দৃষ্টি দিল, তার নবম ভাগ্যভাবে, আর দৃষ্টি দিল হচ্ছে তার সপ্তম ভাবে, দৃষ্টি দিল তার চতুর্থ ভাবে। তাহলে এই যে দৃষ্টিগুলো দিয়ে উনার রাহু বেশি ক্ষতি করলো মকরের, নাকি এখানে কেতু নবমে থেকে সে এই ধরনের প্রশ্ন করালো? এবং এইটা অনুধাবন করতে গেলে প্রত্যেকের রাশি থেকে মনে কি আসবে সেইগুলো অনুধাবন করতে হবে। ক্লাস ভালো লাগতেছে না, আমাদের টপিক পাল্টানো উচিত। না স্যার ভালো লাগতেছে, গবেষণা মানে ইয়ে হইতেছে স্যার, মানে বাবাইতেছে তো স্যার, বাবাইতেছে। আর এখানে দুইটা সাইড একসাথে ধরা হয়ে গেছে, তো এই জন্য মনে হয় আমার কাছে মনে হচ্ছে দুটো আর দেখার দরকার নেই, ওইটাই শুধু দেখেন স্যার। এখানে এই সুভাষবাবুর যে মনে এই একটা ধর্ম সম্বন্ধে, ধর্ম ভ্রমণ সম্বন্ধে যে এই যাওয়ার ইচ্ছা প্রশ্নটা জাগলো, এই প্রশ্নটা যে উনার মনে জাগলো, এই প্রশ্নটা কোথা থেকে এলো? এটা আমারও প্রশ্ন জানতে পারবো। এটা কি এখানে এই প্রশ্নটা আসতে পারে যেটা চন্দ্র হচ্ছে সপ্তমে বসতো, কিন্তু চন্দ্র হচ্ছে একাদশপতি, রাশির একাদশপতি হচ্ছে চন্দ্র, একাদশপতি রাশি, একাদশ হচ্ছে